আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার জীবননগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, একজন নিহত, আহত ৫। এলাকা থমথমে। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দুষছেন কৃষক। জাটকা সংরক্ষণে দেশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় ২ মাসে নিষেধাজ্ঞা শুরু। দ্রুত খাদ্য সহায়তা বিতরণ ও ঋণের জমজমাট অনলাইন মার্কেট। রাজধানী সহ বড় শহরে বেড়েছে ই কমার্সের চাহিদা। আস্থা ধরে রাখতে চান উদ্যোক্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২ পক্ষের অন্তত ৫ জন। গত রাতে উপজেলার হাসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের মধ্যে বিরোধ চলছে। সংসদ নির্বাচনের পরদিন মেহেদী হাসানকে মারধর করা হয়। এর জের ধরে শনিবার সকালে হাসাদাহ বাজারে জামায়াত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে মেহেদী ও তার লোকজন। এই ঘটনা নিয়ে রাতে ২ পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাঁধের সংঘর্ষ। এতে আহত হন ৬ জন। আহত হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফিজুর জামায়াত নেতা মফিজুরের ছোট ভাই। মফিজুরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গায় যেতেছে আমার সহকর্মী জিসান আহমেদ, সেখানকার আপডেট আমাদের জানাবেন। জিসান, নিহত যিনি হয়েছেন তার মরদেহ কি স্থানান্তর করা হয়েছে কিনা এবং যারা আহত হয়েছেন ৫ জন, তাদের কি অবস্থা? নিহত হাফিজুর রহমানের মরদেহ এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মর্গে তার ময়না তদন্তের কার্যক্রম চলছে। মর্গের বাইরে জামায়াতের জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা মরদেহ যেহেতু মর্গে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এজন্য আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আহত যারা রয়েছে, অর্থাৎ এই হাফিজুর রহমানেরই যিনি ভাই, তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান, তিনিও আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিএনপির যেই ২ থেকে ৩ জনের আহত দাবি করা হচ্ছে, তাদের অবস্থা বলা যায় যে কিছুটা উন্নতির দিকে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। পুলিশ যেটি জানিয়েছে যে এই ঘটনায় আহত যে ২ জন বিএনপির কর্মী রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু মামলা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ঘটনায় যারা জড়িত কিংবা সন্দেহভাজন যারা রয়েছে তাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। জামায়াতের নেতারা আমাদের সাথে কথা বলেছিলেন। চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমির রুহুল আমিন, তিনি সাংবাদিকদের সাথে কথা নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনো শেষ হয়নি মাটি ফেলার কাজ। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে ৭১৮টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১৪৮ কোটি টাকা। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টেকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। তবে নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল শুরু হয়েছে মাটি ফেলার কাজ। এখনও বাকি কম্প্যাকশন, কার্পেটিং, ঘাস লাগানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তারা এখানে একটা গাফলতি করার ফলে আজকের এই যে বাঁধের যে অবস্থাটা দেখা যায়, এটা কিন্তু তাদের গাফলাতির ফলে।
অনেক কাজ তো বাকি রয়ে গেছে, দুবরা লাগানি, তরমুজ দেওয়া, আর ফিনিশিং করা। ঘরে লাগাইব, খরানো ফাগলুমে খরানো একটা দুবার টিত্ত নামাইলে দেবো, হ্যাঁ তো সমস্যা নাই, বিল উড়াই পাবো দেবো। বাঁধের কাজ বিলম্ব হওয়ার জন্য অনিয়ম ও ব্যবস্থাপনা জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকা সহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা। নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার কারণে 2 মাস কর্মহীন থাকতে হবে তাদের। দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণের পাশাপাশি দাবি জানান 2 মাসের জন্য জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার। এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলেদের দেয়া হবে তেল, আটা, ডাল, চিনি ও সব উড়ে লিয়ে গেছি। আমরা 2 মাস অভিযান দিয়েছি, 2 মাস পর ছাড়া তো গাঙ্গে যাওয়া যাবে না। সমিতিগুলি যদি বন্ধ করে দিতে এই 2 মাসের লিগে, তাহলে আমাকে একটু ভালো হতো। এই মাসের ভিতরেই আমাদের জেলেদেরকে যে বরাদ্দ চাউল দেওয়া হয়, চাউলটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। জুয়েল, 2 মাসের নিষেধাজ্ঞা দেয়া হলো, এটি কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখলেন এবং জেলেরা কি বলছেন? আসলে আপনি যেমনটাই বলছিলেন, আজ কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিন। রাত 12:01 থেকে নিষেধাজ্ঞা কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু মৎস্য বিভাগ, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মেঘনা এবং তেঁতুলিয়া নদীর কিন্তু চষে বেড়াচ্ছেন। তবে এখন পর্যন্ত ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে কোনো জেলে বা জাল জব্দের কোনো কিন্তু খবর আমরা পাইনি। তবে আমরা যেই পয়েন্টটিতে রয়েছি, এটি ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর পারে। সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যারা জেলে রয়েছে তারা কিন্তু নিষেধাজ্ঞা মেনে কিন্তু গত রাতে কিন্তু তারা তীরে ফিরে এসেছে এবং তীরে ফিরে এসে যেমনটা কেনাকাটার নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতে, স্মার্টফোনের স্ক্রিনে। ভয়াবহ যানজট এবং দুঃসহ ভিড়ভাট্টার ঠেলে যারা পণ্য কিনতে চান না কিংবা সময় স্বল্পতার নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্যটি, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরো জমজমাট হয়ে উঠেছে অনলাইন। বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম। মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপড়িক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ঈদ পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়। প্রোডাক্ট